What a bat. Foden! ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম অ্যান্ড আজম ক্রিকেট টকে। আমরা বিভিন্ন কন্টেম্পোরারি ইস্যু নিয়ে ডিসকাশনস করি, আজও করব। আমার সাথে রয়েছেন আতিফ আজম, আমি রিয়াসাদ আজিম, আপনারা কম বেশি আমাকেও চেনেন। এবং যে ডিসকাশন করতে চাই তার আগে আমি একটু আতিফ আজমকে জড়িয়ে ধরতে চাই। আতিফ আজম একটু কাছে আসেন। এই গরমেই জড়িয়ে ধরলাম, কারণ হচ্ছে আতিফ আসলাম এসেছে, আপনারা সবাই জানেন। তো তার কনসার্ট দেখার টাকা পয়সা বা ওই সৌভাগ্যবান আমি না। যেহেতু আমার আশপাশে একজন আতিফ থাকে, আতিফ আসলামের সুখটা আমি একটু আতিফ আজমের পাশ থেকেই পাওয়ার চেষ্টা করলাম। আতিফ আসলামকে গতকাল মনে কোনো একজন তরুণী জড়িয়ে ধরেছিল এবং তারপর হচ্ছে কনসার্টটা কিছুক্ষণের জন্য আটকে গিয়েছিল, এরপর আবার গান হয়েছে। আমাদেরও আতিফ আজমকে আমি জড়িয়ে ধরার পর আমাদের শো চলবে, তাই তো? হ্যাঁ চলবে চলবে। হ্যাঁ, কারণ আমি তো আতিফ আসলাম না। লজ্জা পাচ্ছেন কেন আপনি? না না, লজ্জা পাচ্ছে। যাই হোক, লজ্জা পান আর যাই পান, আমাদের মূল আলোচনা সেটা হচ্ছে যে এর আগে অনেক ধরনের লজ্জাকর সিচুয়েশন তৈরি হয়েছিল বাংলাদেশ দলের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে। এবার আসলে কোন দিকে যাচ্ছে, এবার স্কোয়াডটা কেমন হতে যাচ্ছে? আতিফ আজম, মোটামুটি সবাই ধারণা করছে যে আসলে 12, 13, 14 জন কারা কারা থাকবে, কোন স্পটগুলোতে আসলে কম্পিটিশন হচ্ছে? আমার কাছে রিয়াসাত ভাই, এই মুহূর্তে বিশ্বকাপ দলটা যদি আমি হিসাব করে দেখি, তার মনে হয় যে 3টা স্পটের জন্য মোটামুটি 8টা প্লেয়ারের মধ্যে একটা বড় ধরনের লড়াই চলছে। টিম কম্বিনেশন বা টিমের ব্যালেন্সটা কিরকম হবে সেটার উপর নির্ভর করছে যে কিভাবে এই স্কোয়াডটা হবে। তাহলে আপনি যদি হিসাব করেন, তাহলে আমার কাছে মনে হয় 12 জন প্লেয়ার কম বেশি বিশ্বকাপ স্কোয়াডে অলরেডি তাদের নামটা উঠে ফেলেছে। লিটন কুমার দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, শেখ মেহেদী, রিশাদ, জাকির আলী অনিক, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম এবং তাসকিন আহমেদ। এই 12 জন প্লেয়ার অলরেডি তাদের জায়গাটা করে ফেলেছেন, মানে বিশ্বকাপ দলে মোটামুটি তাদের জায়গাটা কনফার্ম আছে। সেক্ষেত্রে আপনার আর জায়গা থেকে 3টা, 13, 14, 15। এখন গতবারে বিশ্বকাপ আপনি ছিলেন, আমিও ছিলাম বিশ্বকাপে। সবচেয়ে বেশি আলোচনা যে জিনিসটা নিয়ে হয়েছিল, বাংলাদেশ কোনো থার্ড ওপেনার নেয়নি। একদমই শুধু তানজিদ তামিমের উপর নির্ভর করছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে থার্ড ওপেনার একজন আসবে, সৌম্য সরকারই মোস্ট লাইকলি। তবে যেহেতু সৌম্যর এখন একটা ইনজুরি স্ক্যান আছে, মানে ইনজুরি একটা প্রবলেম আছে, তো সৌম্য সরকারের সাথে নাইম শেখের নামটাও রাখতে হবে। এই দুজনের মধ্যে একজন থার্ড ওপেনার হিসেবে আসবেন। সেক্ষেত্রে আর স্পটটা কিন্তু বেসিক্যালি 2টা। এখন এই 2টো স্পট কিন্তু যদি বাংলাদেশ 14 নম্বর, মানে যদি বাংলাদেশ 5 জন পেসার নিয়ে খেলতে যান, সেক্ষেত্রে তানজিম সাকিব অথবা সাইফুদ্দিন, এই দুজনের যদি 5 জন পেসার নিয়ে খেলতে চান, তানজিম সাকিব এবং সাইফুদ্দিন দুজনেই থাকবেন। আর যদি 4 জন পেসার নিয়ে যেতে চান, সেক্ষেত্রে তানজিম সাকিব অথবা সাইফুদ্দিন যে কোনো একজন থাকবে। এরপরে থাকে আরো একটা স্পট, সেই জায়গাটা আপনার হিসাব করতে হবে ব্যালেন্সের। যে জায়গাটা আমি বলতে চেষ্টা করতেছি যে বাংলাদেশকে আসলে স্পিন নির্ভর হবে, বিকজ ওয়েস্ট ইন্ডিজের উইকেট এখন একটু স্পিন সহায়ক। সেক্ষেত্রে এটা লেফট আর্ম অর্থোডক্স স্পিনার দিকে যাবে নাকি একটা ব্যাটসম্যান বাড়িয়ে নিবে, সেটাই বাংলাদেশ দলের এখন নিজেই সিলেকশন জায়গায় এইটাই হলো আলোচনার জায়গায়। যদি ব্যাটিং বাড়ায় নিতে হয়, সেক্ষেত্রে আমার মনে হয় যে আফিফ হোসেন অথবা শাহিন পাটোয়ারি থেকে যে কোনো একজন যাবেন। আর যদি একটা লেফট আর্ম স্পিনার বাড়াতে হয়, সেক্ষেত্রে তানভীর অথবা তাইজুল, এই 2 জন থেকে যে কোনো একজন। এটাই হয় বাংলাদেশের। সেই জায়গায় কি আপনার মনে হয় আতিফ আজম যে কিছু জায়গায় আসলে আমরা প্ল্যান করছি ঠিকই, দলটা শুনতে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু কিছু জায়গায় বড় বড় ল্যাকিংস আছে? আমি যদি আপনাকে ল্যাকিংস গুলো বলি, প্রথমত হচ্ছে তানজিদ তামিম, তিনি যাচ্ছেন মোটামুটি, আমরা বলছি একজন ক্রিকেটার এখন পর্যন্ত তার ইন্টারন্যাশনাল টি-20তে ডেবু হয় নাই, কিন্তু জিম্বাবুয়ের মতো একটা থার্ড ক্লাস দলের বিপক্ষে খেলিয়ে সেঞ্চুরি মেরে দিয়ে তাকে আমি ওয়ার্ল্ড কাপের জন্য প্রপার মনে করার সুযোগ রয়েছে কিনা। যদি সুযোগ থাকে তাহলে সূর্যকুমার যাদবকেও তো আমরা ফরম্যাট চেঞ্জ করে টেস্টে নামাই দিতে পারতাম, সেটা কিন্তু সম্ভব না। ওয়ানডেতেও কিন্তু সে সাকসেসফুল না। সো একজন ক্রিকেটার ইন্টারন্যাশনাল টি-20 খেলাই নাই এখন পর্যন্ত, ঠিক বিশ্বকাপের আগে, ওয়ানডে বিশ্বকাপের আগে যেভাবে তানজিদ তামিমকে তাড়াহুড়ো করে ডেবু করিয়ে তারপরে পাঠিয়ে দেওয়া হলো, এবারও কিন্তু কাইন্ড অফ একই সিচুয়েশন হতে যাচ্ছে। এটা কতটুকু আইডিয়াল? নাম্বার 1। নাম্বার 2 সেটা আপনি যদি দেখেন যে শামীম পাটোয়ারি এবং আফিফ হোসেন ধ্রুব, লাস্ট 10 ইনিংসে আফিফ হোসেন ধ্রুবর হাইয়েস্ট রান হচ্ছে 24, আউট অফ ফর্ম। শামীম হোসেন পাটোয়ারি এবার খেলছেন ডিপিএল এ, খুব একটা ভালো করতে পারছেন না, সম্ভবত লিজেন্ডস অফ রূপগঞ্জে তিনি খেলছেন। লাস্ট 5টা ইনিংসে করেছেন 32 রান। যিনি ঢাকা প্রিমিয়ার লিগে রান করতে পারছেন না, তিনি বিশ্বকাপের স্কোয়াডে বিবেচনায় বা আলোচনায় আছেন। এখন এই আলোচনাগুলো আমরা যখন করছি এবং এদের মধ্য থেকে কেউ দলে ঢুকে যাবে, সেটা কতটুকু যৌক্তিক? আর তানজিদ তামিম ব্যাপারটা আপনাকে আগে প্রথমে করি। আসলে ব্যাপারটা হচ্ছে কি যে প্রত্যেকটা কোচ যখন আসেন তখন 2-1টা প্লেয়ারের উপর তার পড়ে যায়, ভালোবাসা জন্মে যায়। আমার জানার মধ্যে হাজার সিং এর তানজিদ তামিমের প্রতি একটা প্রগাঢ় ভালোবাসা জন্মেছে, যে তিনি মনে করছেন যে সব ধরনের ফরম্যাটেই তানজিদ তামিম খেলার উপযুক্ত। পবিত্র সম্পর্ক।
পবিত্র বা হাতুয়া সিংহের গতবারও ছিল, মানে তানজিদ তামিমের প্রতি তার একটা সফট কর্নার আছে, আচ্ছা। এবং সে তার ব্যাটিং দেখে বা ইয়ে দেখে তার আশেপাশের লোকজনকে সাথে যে আলোচনা হয়েছে, সে অন্য আশেপাশের লোকজনের মতে তানজিদ তামিমকে তিনি খুবই একটা ব্লু আই ক্যাডেটের মতোই রেখেছেন। নিশ্চয়ই তার তো গুণ আছে, সে তানজিদ তামিমের যে আপনার ট্যালেন্ট নেই এটা তো বলবেন একদমই না, একদমই না। সে কিন্তু ইন্ডিয়া ভালো খেলছে, ইন্ডিয়া থেকেও কিন্তু মানে Right. নয় সে, কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, হাতুয়া সিংকে যে তার প্রতি একটা ভালোবাসা আছে, তার সবচেয়ে বড় নিদর্শন হলো ভারতের বিশ্বকাপটাই। আতিফ ভাই, যতগুলো ফেল করছে তারপরে কিন্তু তাকে খেলা গেছে। ওইটা নিয়ে কোনো ডিবেট নাই, আপনি অনেক ভালো রিপোর্টার, কালকে আপনাকে টিভি রিপোর্টার বানাই দিলে তো হবে না, ফরম্যাটটা আলাদা। এক্স্যাক্টলি, হ্যাঁ আমি সেটা বলছি যে তানজিদ হাসান তামিম ইজ এ গুড ক্রিকেটার, নো ডাউট অ্যাবাউট দ্যাট, বাট এখন পর্যন্ত টি-20 ডেবিউটেন্ট না, সে আমার ওয়ার্ল্ড কাপের অবভিয়াস চয়েস। হ্যাঁ, যদি এরকম হয় ডিবেটটা ওখানটায়। অবশ্যই এটা ডিবেটেবল একটা প্রশ্ন। এখন যদি তানজিদ তামিমকে বিশ্বকাপে যদি নিয়ে যাওয়া হয়, জি, নিয়ে যাওয়ার সময় সবচেয়ে বেশি, যদি যখন নিয়ে যাওয়া হবে এবং যখন এই খেলাটা হবে যদি ফেল করে, তখন হাতুয়া সিংকে মানে তখন প্রশ্নের সম্মুখীন হবে। কিন্তু হাতুয়া সিং কিন্তু তাকে নিবেন, কারণ তার ব্যাপারে তার যে আগ্রহর সীমারেখা, জি, সেটা মানে আকাশচুম্বী আগ্রহ তার ব্যাপারে, তানজিদ তামিমের ব্যাপারে। আর সেই ক্ষেত্রে মানে তানজিদ তামিমকে তিনি চাচ্ছেন কেন, মানে তিনি মনে করছেন হোয়াইট বলে দোষে, এটা আপনি আইডিয়াল মনে করেন কিনা? কারণ যদি আপনি একজনকে নিবেন, আপনি তাহলে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 খেলাতেন, শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 খেলাতেন, ইউ হ্যাড গট দোজ অপশনস অ্যাজ ওয়েল। আপনি হুট করে বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের মতো, যেই দলটা বিশ্বকাপই খেলবে না, তার বিপক্ষে খেলা ফেক কনফিডেন্স ক্রিয়েট করার থেকে আগে খেলাতেন। ওর যদি নাও পারতো, ভুল শুধরানোর তো একটা সুযোগ থাকতো আতিফ আজম। হ্যাঁ অবশ্যই, কিন্তু তানজিদ তামিমকে তো মানে আপনার তো মানে যদি কারোর উপর আপনি বেট করতে চান, জি, বেট করতে হলে কারোর উপর যদি আমার মতে যে কোনো প্লেয়ারকে যদি আপনি নিতে চান, তাকে ফুল কনফিডেন্স দিয়ে নেওয়া উচিত। জি, আপনার টি-20 নিতে চান তানজিদ তামিমকে এখনই জানিয়ে দেওয়া উচিত তুমি টি-20 গেলে খেলবা, তোমাকে নিয়ে আমাদের এই চিন্তা ভাবনা। কারণ তানজিদ তামিমকে নেওয়ার পরে, সৌম্য সরকারকেও নেওয়ার পরে, তখন কিন্তু সৌম্য আর তানজিদের মধ্যে একটা ফাইট হবে, হু উইল প্লে। জি, সৌম্য সরকার যদি যখন দলে আসবেন, কিংবা ধরেন আপনি নাইম শেখ আছে, নাইম শেখ যদি সৌম্য সরকার স্বাভাবিকভাবে ইয়ে নাইম শেখ আছে, বিকজ তানজিদ তামিমের সাথে যে ফাইট করবে, একজন তো লিটন কুমার দাস, আরেকজন যে ওপেনারটা ফাইট করবে, তারা কিন্তু সবাই কিন্তু এক্সপিরিয়েন্স, সবাই এক্সপিরিয়েন্স। তানজিদ তামিমকে আরো কোনো কিছু প্রুভ করতে হবে যে মাধ্যমে সে বেস্ট ইলেভেনে ঢুকতে পারে। আমরা কিন্তু স্কোয়াডের কথা বলছি, বেস্ট ইলেভেন না। বেস্ট ইলেভেনে ঢোকার জন্য কিন্তু তানজিদ তামিমকে এমন কোনো কিছু করে দেখাতে হবে যার জন্য তিনি সৌম্য বা নাইমের উপরে গিয়ে খেলতে পারেন। কারণ আপনি কিন্তু একটা যে মাথা রাখবেন, যখন আপনি সৌম্য সরকারকে নেবেন, তখন কিন্তু আপনি 2 ওভারও নিচ্ছেন, টি-20 এক ওভার 2 ওভার বোলিং পাচ্ছেন। সুতরাং লট অফ প্রোজ এন্ড কনস হবে। তবে তানজিদ তামিমের ব্যাপারে যে 15 রান স্কোয়াডে তানজিদ তামিমের সামনে এটা মোটামুটি কিন্তু প্রসেসটা আসলে আইডিয়াল কতটুকু, এটা নিয়ে আমরা চাইলে প্রশ্ন করতে পারি। আমরা চাইলে প্রশ্ন করতে পারি। সেক্ষেত্রে আপনার লিপু ভাইকেও প্রশ্নের সম্মুখীন হবেন। অবশ্যই এই প্রশ্নগুলো আসবে তো, ওনাকে এই প্রশ্নগুলো করতে হবে, মানে করা হবে নিশ্চয়ই, এবং নিশ্চয়ই উনি তার একটা ব্যাখ্যা দিতে পারবেন। তবে আমার মানে তাদের যে মানে আমি যেটা অফ দ্য রেকর্ড মানে ব্যাখ্যা শুনেছি, সেটা হচ্ছে যে আমরা যদি কাউকে প্রমোট করতে চাই, তাহলে আমরা পুরোপুরি প্রমোট করব, এবং এখন থেকেই প্রমোট করব, যেন 2 বছর 4 বছর পরে তারা ওনাদের এই কথাগুলো আমার কাছে কেন যেন শাক দিয়ে মাছ ঢাকার মতো মনে হয় আতিফ আজম। কেন? কারণ আপনি প্রমোট করতে চাই, আমি এখন থেকেই প্রমোট করব। আপনি তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে কেন প্রমোট করলেন না? আপনি নিউজিল্যান্ডের বিপক্ষে কেন প্রমোট করলেন না? মানে প্রমোট করার চিন্তাটা কেন একদম ওয়ার্ল্ড কাপের আগে সিরিজটা মনে হয়? মানে আমার ডিবেটটা হচ্ছে ওখানটা। এক্স্যাক্টলি, আপনি প্রস্তুতি নিয়ে আসেন, আপনি একটা প্লেয়ারকে নিয়ে যাচ্ছেন, সে খেলুক না আরো 10টা ম্যাচ, আর 5টা ম্যাচ খেলুক না। হ্যাঁ, সেটা অবশ্যই, সেটা তানজিদ তামিমের ইয়েটা। এবং দ্বিতীয় একটা প্রশ্ন ছিল আপনার কি, যে এই যে আফিফ হোসেন ধ্রুব এবং শামীম হোসেন পাটোয়ারি আসলে পারফরমেন্সটা কোথায়? হ্যাঁ, তাদের দুজনের কারোরই পারফরমেন্স নাই। কিন্তু যদি বাংলাদেশ টিম মনে করে যে আমাদের স্পিন যথেষ্ট হয়ে গেছে, মানে শেখ মেহেদী, রিশাদ, সাকিব, 3জন স্পিনার প্লাস আরো 2-1জন স্পিন করতে পারেন, আমরা স্পিন পুরোপুরি কেপেবল হয়ে গেছে, সেক্ষেত্রে তারা যদি ব্যাটসম্যানের দিকে যান, তাহলে এছাড়া বাংলাদেশের অপশন নাই। মানে এইটাই আসলে বাংলাদেশের সবচেয়ে দুঃখের জায়গা, যে বাংলাদেশের বিশ্বকাপ দলে যদি নিতে হয় অপশনলেস 2জন প্লেয়ারকে, মানে অপশন নাই বলেই হয়তো বা ফর্মলেস বা এখন ফর্মে নাই এমন 2জন প্লেয়ারকে নিতে হয়, 2জন থেকে কাউকে নিতে হবে, বিকজ বাংলাদেশের কাছে ওই ধরনের মানে অপরচুনিটি নাই যে অন্য কোনো প্লেয়ারকে এই মুহূর্তে উঠে আনার। এবং আপনি যদি মানে ডিপিএল বা বিপিএল যদি দেখেন, তাতে আপনি অন্য কারো নামও বলতে পারবেন না যে এই নামটা কেন নেওয়া হচ্ছে। আবার এখান থেকে নিয়ে আপনি পিক করে কি খেলবে সেটা নিয়েও যথেষ্ট ডাউটফুল থাকতে হয়। কারণ এর আগে আমরা দেখেছি নাইম শেখকে সুযোগ দেওয়ার পর কি কাজ করেছিল। তো এই ব্যাপারগুলো দেখেছি। তো এগুলো নিয়ে মানে এগুলোকে মানে কি এগুলো মানে জাস্ট একটা প্লেয়ারকে নিলেই যে হবে এমন না, একদমই না। এবং এই কারণে কি আসলে নিলেই হবে না, এই জিনিসটা অনেকটা বোঝার কারণে কি তামিম ইকবালের প্রতি হুট করে আবার টিম ম্যানেজমেন্টের একটা সফট কর্নার তৈরি হয়েছে কিনা? না, তামিম ইকবালের প্রতি টিম ম্যানেজমেন্টের সফট কর্নারের মানে টিম ম্যানেজমেন্টের মানে তামিম ইকবালের সাথে টিম ম্যানেজমেন্ট মানে শান্তর একটা কথোপকথন হয়েছে, রিসেন্টলি কথোপকথন হয়েছে, বেশ দীর্ঘ আলাপই তারা দুজনে করেছেন। শান্ত এসে বলেছেন তার সাথে তার আলাপ হয়েছে। আর আমি যতদূর বুঝি বা টিম ম্যানেজমেন্টের যতদূর চাওয়া, টিম ম্যানেজমেন্ট আসলে তামিম ইকবালকে টেস্টে যাচ্ছেন।
এবং ওরকম ধরনের একটা মানে আলোচনা টাইমের সাথে তাদের হয়েছে সম্ভবত। এবং তাই মানে এই মুহূর্তে ফিটনেস যে জায়গা আছে সেই জায়গায় তিনি হয়তো ভাবছেন যে টেস্ট খেলাটা তাদের কতটা মানে সহজ হবে সেই জন্য হয়তো বা তিনি প্রিমিয়ার লিগের পরে আবার নিজের ফিটনেস টেস্টও করতে পারেন, নিজের একটু মানে আলাদা ফিটনেস নিয়ে কাজও করতে পারেন। তবে তামিম ইকবালকে ওডিআই স্কোয়াডে ঠিক এই মুহূর্তে টিম ম্যানেজমেন্ট চাচ্ছে বলে আমার ধারণা নাই। এবং ঠিক টিম ম্যানেজমেন্ট ওডিআই স্কোয়াডটা মোটামুটি মানে সাজিয়ে ফেলছে এবং ওই জায়গাটা তাদের আর অন্য কাউকে রাখার অপশন দেখা যাচ্ছে। তা বিশ্বকাপ স্কোয়াডে আমার কাছে যেটা সবচেয়ে বেশি মনে হয় সেটা হচ্ছে যে একজন প্লেয়ারকে আমরা কিন্তু আসলে সুযোগ দিলাম না ওইভাবে, শুধুমাত্র তার নিজের মানে নেতিবাচক কিছু খবরের শিরোনাম হওয়াতে সেই প্লেয়ারটাও কিন্তু গতবার বিশ্বকাপে ছিলেন, যে লোকটা কিন্তু এবার নাই, তিনি হচ্ছে নাসুম আহমেদ। নাসুম আহমেদ কিন্তু ব্যক্তিত্বের কারণে হোক আর নেতিবাচক যে বিভিন্ন জিনিসের কারণে হোক, নাসুম আহমেদের গতবারের বিশ্বকাপের পারফরমেন্সের পরে সে কিন্তু পুরোপুরি হারা গেল, মানে তাকে কিন্তু কোনো ধরনের কোনো কিছু রাখা হয় না। আমার মতে যদি তার কোনো ডিসিপ্লিনারি কারণে এটা হয়ে থাকে তাহলে এটা বিসিবির বলা উচিত ছিল যে তাকে ডিসিপ্লিনারি কারণে আমরা নিচ্ছি না, কিন্তু তাকে হঠাৎ গতকাল ম্যাচেও কিন্তু 5 উইকেট পেয়েছেন, ক্যারিয়ার সেরা লিস্টে, এবং তারপরে কিন্তু কোনো কিছুতেই সে নাই এবং কোনো কিছু থাকার মানে ইয়েও দেখা যাচ্ছে না, মানে কোনো ইন্ডিকেশন নেই। সেক্ষেত্রে মানে বিশ্বকাপ দলে নাসুমের না থাকার, আমি বলছি নাসুম ফর্মে আছে, আমি বলতেছি না এটা, তবে নাসুমকে বাদ দেওয়ার প্রকৃত কারণটা কি ফর্ম নাকি অন্য কিছু, এটা কখনো বেশি ব্যাখ্যা করো না, এইটা আমার একটা দুঃখের জায়গা। নাসুম কিছুটা কাইন্ড অফ তামিম বা মাহমুদুল্লাহর অবস্থায় আছে। হ্যাঁ, মানে তাদের ইয়েতে মানে কোনো কারণ নেই, যে কারণটা কোনো সুস্পষ্ট ব্যাখ্যা নেই যে এই কারণে ঋণ নেই। মহাবিশ্বের মতো না, এটা আসলে শেষ কোথায় এটা প্রসারিত হচ্ছেই। এবং এই শেষের মানে কল্পনা করতে করতে কিংবা এই ব্যাখ্যা দিতে দিতে আপনার স্টিভেন হকিং তিনিও আসলে অশেষ যাত্রায় চলে গেছেন। আতিফ আজম ঘামছেন, হিটওয়েভ চলছে, টেম্পারেচার বাড়ছে, এবং আপনারা সবাই জানেন যে বাংলাদেশের এই মুহূর্তে যে সিচুয়েশন চলছে তাতে আমরা যতটুকু ঘামছি, আমরা যতটুকু আসলে টেম্পারেচারে অতিষ্ঠ হয়ে গেছি, গাজী আশরাফ হোসেন লিপু, হান্নান সরকার এবং আব্দুর রাজ্জাকের এসি রুমে থাকার পরও ঘামটা আতিফ আজমের থেকে যে বেশি হবে এটা নিয়ে কোনো ডাউট নেই। টেক গ্রেট কেয়ার, সবাই ভালো থাকবেন। আজিম এন্ড আজম শোতে আবারও কন্টেম্পোরারি ইস্যু নিয়ে আমরা দুজনই হাজির হব, সেদিন নিশ্চয়ই আর তাকে জড়াই করবো না। ঠিক আছে।